কোনো অক্ষত, ঠিক যেন মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে দাফন করা হয়েছে। এছাড়াও শহরে ঘটছে একের পর এক খুন, তবে জেলে বন্দি থাকা এক কয়েদি সে সব খুনের দোষ নিজে স্বীকার করে নিচ্ছে। ব্যাপারগুলো অনেক রহস্যময়, তাই না? আপাত দৃষ্টিতে এগুলোর কোনো কুল কিনারা না পাওয়া গেলেও আজ যে মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি তা দেখার পর তুমি নিজেও এমন ধাক্কা খাবে যা কোনোদিন ভুলতে পারবে না। বলতে গেলে এটাও হতে পারে তোমার দেখা সেরা ক্রাইম থ্রিলার মুভির একটি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি কাদাভেরের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ঝুম বৃষ্টির মাঝে পুলিশ জিপ থেকে ভিকি নামের এক আসামিকে নামতে দেখা যায়। একটা সদ্য দাফন করা কবরের সামনে গিয়ে ছেলেটা ফিসফিস করে বলে, তুমি যেখানে আমি সেখানেই আসছি। আমার যাদের সাথে মোকাবেলা হবে তাদের দেখা তুমি আর কখনোই পাবে না। কথাগুলো বলার সময় তার চোখ দেখে মনে হচ্ছিল তার বুকটা ফেটে যাচ্ছে। এখন ভিকির এই কথা বলার কারণ কি সেটা তো আমরা একটু পরে জানতে পারবো। পরের দৃশ্যে আমরা সেলিম রহমান নামের এক ডাক্তারকে দেখি। সেলিম কেরালার শুনশান এক রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। তখনই তার কাছে আসে একটা কল। সে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে বলে ওঠে, তুমি যেখানে আমি সেখানেই আসছি। সেলিম ভাবে হয়তো এটা কোনো প্র্যাঙ্ক কল, তাই সে ননসেন্স বলে ফোনটা কেটে দেয়। তবে তখনই হঠাৎ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেলিম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ঠিক পাশে আমরা একটা লোককে কালো পোশাক পরে থাকতে দেখি। লোকটা হাতে একটা রড নিয়ে ধীরে ধীরে সেলিমের গাড়ির দিকে এগিয়ে যায়। আর সিন এখানেই কাট হয়। সিন শিফট হয় 3 দিন পর। ইতিমধ্যে সকল টিভি চ্যানেলে সেলিমের মিসিং নিউজ প্রচার হয়ে গেছে। থানায় এক এসআই বসে বসে এই নিউজটা দেখছিল। তখন তার কাছে আসে চার্চের ফাদার এখানে প্রতি সপ্তাহে আসে এবং বন্দীদের জন্য প্রেয়ার করে। তবে আজ থেকে কোনো এক কারণে বেশ বিচলিত দেখাচ্ছিল। এসআই তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ফাদার ইতস্ত কণ্ঠে ভিকির নাম নেয়। পরের দৃশ্যে আমরা মাইকেল নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই। মাইকেল মর্গে এসেছিল এক লাশের তদন্ত রিপোর্ট নিতে। রিপোর্ট আসতে দেরি হওয়ায় সে মর্গের বাইরে অপেক্ষা করছিল। তখন এক কনস্টেবল তাকে কল দিয়ে জানায় যে বালগারের জঙ্গলে একটা পোড়া গাড়ি পাওয়া গেছে। গাড়ির ভিতরে একটা লাশও রয়েছে। তাই মাইকেল যেন এক্ষুনি সেখানে যায়। মাইকেল জানায়, আমি অলরেডি একটা লাশের রিপোর্ট নিতে এসেছি, আমার আসতে একটু দেরি হবে। এরপর মাইকেল রিপোর্ট নিতে ধীরে ধীরে মর্গে প্রবেশ করে। চারিদিকে মৃত পচা লাশের গন্ধে মাইকেলের পেট গুলিয়ে ওঠে। নাকে কোনো রকম একটা রুমাল চেপে সে মর্গের অটোপসি রুমে প্রবেশ করে। এখানে ঢুকতেই যেন লাশের গন্ধটা আরো তীব্র হয়ে যায়। মাইকেল এক স্টাফের কাছে জিজ্ঞেস করে, পুলিশ সার্জন ভাদ্রা ম্যাম কোথায়? স্টাফ এক কোণে একটা স্থান দেখিয়ে দিলে মাইকেল গিয়ে দেখতে পায় এত পচাগলা লাশের মাঝে বসে নিশ্চিন্তে মনে ভাদ্রা খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখে মাইকেল তো ভীষণ অবাক হয়ে পড়ে। একটু ইতস্ত হয়ে সে ভাদ্রাকে পূর্বের আনা লাশটির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। যবে ভাদ্রা বলে লাশটা একটা মেয়েটাকে গ্যাং রেপ করে খুন করা হয়েছে, বয়স 20 থেকে 21 হবে। ভাদ্রার এমন কুইক অবজারভেশন দেখে মাইকেল তাকে বালগারের জঙ্গলে পাওয়া লাশটির কথা জানায়। এরপর সে তার সাথে গিয়ে সরাসরি লাশটার ব্যাপারে ডিটেলস জানতে চায়। ভাদ্রার হাতেও তেমন কোনো কাজ না থাকায় সে মাইকেলের সাথে যাওয়ার জন্য রাজি হয়। এবার মার্ডার স্পটে গিয়ে মাইকেল ও ভাদ্রা দুজনেই লাশ দেখে অবাক হয়ে যায়। লাশটাকে এমন ভাবে পোড়ানো হয়েছে যে হাড্ডি পর্যন্ত পুড়ে কয়লা হয়ে গেছে। ভাদ্রা লাশটিকে ভালোভাবে অবজার্ভ করে বলে, এটা 302 ধারার মার্ডার কেস ক্যাটাগরিতে পড়ে। এই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে নিয়ে এসে গাড়ি সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। হাড্ডির সাইজ থেকে বোঝা যাচ্ছে যে বডিটা কোনো পুরুষের। হাইট 5 ফিট 8 ইঞ্চি এবং বয়স 33 থেকে 35। গাড়ির তাপমাত্রা দেখে মনে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা আগে বডিটাকে জ্বালানো হয়েছে। সব শুনে মাইকেল বলে, লাশের ডিএনএ স্যাম্পল কালেক্ট করলে হয়তো পরিচয় জানা যাবে। কিন্তু ভাদ্রা জানায় লাশটাকে এমন ভাবে পোড়ানো হয়েছে যে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা সম্ভব না। তখনই একজন ফরেন্সিক এক্সপার্ট এসে জানায় যে জঙ্গল থেকে একটা পেট্রোল ক্যান পাওয়া গেছে। এছাড়াও সেটার মধ্যে রয়েছে খুনিরও ফিঙ্গারপ্রিন্ট। তাই ভাদ্রা লাশটা সহ ক্রাইম স্পটে পাওয়া সবকিছু তার ল্যাবে পাঠাতে বলে। পরের দৃশ্যে আমরা ইন্সপেক্টর বিশালকে দেখি। জঙ্গলে পাওয়া লাশটার তদন্তভার বিশালের উপরেই দেওয়া হয়েছে। বিশাল ভাদ্রার কাছে এসে লাশটার ডিটেলস সম্পর্কে জানতে চায়। এরপর ভাদ্রা ডেড বডিটা অটোপসি করে জানায় যে লাশটা যেই ব্যক্তির তাকে খুন করার আগে প্রচুর টর্চার করা হয়েছিল, কারণ লাশের শরীরে 8টি জায়গার হাড় একদমই ভাঙা। মাথার পিছনের স্পাইন ডিসলোকেট হয়েছে লোহার রড দিয়ে মারার কারণে। এছাড়াও ডান হাতের 5টা আঙ্গুলি কেউ কেটে নিয়েছে। এরপর তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় গাড়ির মধ্যে। এমন বর্ণনা শুনে বিশালও বেশ অবাক হয়ে যায়। সে জানায় লাশটাকে দেখে মনে হচ্ছে এর ডিএনএ রিপোর্ট বের করা সম্ভব না। তাহলে এর পরিচয় বের করার অন্য কোনো উপায় আছে কি?
জবে ভাদ্রা জানায় সুপাইন পজিশন ট্রাই করে ওর ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যেতে পারে। এটা শুনে বিশাল তাকে সেটাই করতে বলে। পরবর্তী সিনে আমরা একটা রিপোর্টার মেয়েকে নিজের ঘরে বসে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে দেখি। হঠাৎ তার নিউজ ফিডে একজন পুলিশ কনস্টেবলের টিকটক ভিডিও আসে। ভিডিওটা ফানি হলেও ভিডিওর পিছনে সেলিম রহমানের চিত্র আঁকা দেখে মেয়েটার চোখ আটকে যায়। মেয়েটা ওই কনস্টেবলের সাথে যোগাযোগ করে জানতে চায় যে তার পিছনে সেলিম রহমানের চিত্র কেন। কনস্টেবল জানায় এটা তার ওয়ার্ডের ভিকি নামের এক আসামি এঁকেছে। ভিকি নাকি জানিয়েছে যে সেলিম রহমান খুব শীঘ্রই মারা যাবে। এই কথা শুনে ওই রিপোর্টার মেয়ে এটা নিয়ে নিউজ করে এবং সাথে সাথে এই নিউজটা সারা দেশে ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে বিশাল ভাদ্রার কাছে গেলে ভাদ্রা জানায় যে জঙ্গলে পাওয়া লাশটির ডিএনএ স্যাম্পল সেলিম রহমানের সাথে 100% ম্যাচ করেছে, অর্থাৎ লাশটা কনফার্ম সেলিম রহমানের। সেলিম রহমান হলো সেই যাকে মুভির শুরুতে আমরা অ্যাক্সিডেন্ট করতে দেখেছিলাম। কিন্তু বিশাল বুঝতে পারে না যে সেলিম রহমানের মতন একজন স্বনামধন্য ব্যক্তিকে কে খুন করতে পারে। তখনই মাইকেল হন্তদন্ত হয়ে এসে বিশালকে টিভি অন করতে বলে। টিভিতে সেই রিপোর্টার মেন নিউজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে ভিকি নামের এক আসামি নাকি সেলিম রহমানকে খুন করেছে। এখন বিশাল তো থানার কনস্টেবলের এমন বোকামি দেখে প্রচন্ড রেগে যায়। কিছুক্ষণ পর মর্গে সেলিম রহমানের বাবা আলী রহমানের আগমন ঘটে। আলী রহমান নিজেও একজন বড় বিজনেসম্যান। ছেলের এমন পোড়া বিভৎস লাশ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তবে যখন সে জানতে পারে যে তার ছেলেকে ভিকি নামের কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে, তখন তার কান্না থেমে যায় এবং তার দু চোখ প্রতিশোধের আগুনে জ্বলজ্বল করে ওঠে। এদিকে বিশাল সে জেলে যায় যেখান থেকে কনস্টেবল ভিকির আঁকা ছবি পাবলিশ করেছিল। প্রথমে তো সে ওই কনস্টেবলকে প্রচুর বকাবকি করে। এরপর ভিকি সেলের ভিতরে গিয়ে বাইরের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে। সবগুলো ফুটেজেই ভিকিকে শান্ত ও স্বাভাবিক লাগছিল, এমনকি সে সেল থেকে বেরও হয়নি। তখন বিশাল সেখানে দায়িত্বরত জেলারকে জিজ্ঞেস করে যে ভিকির সাথে রিসেন্টলি কেউ দেখা করতে এসেছিল কিনা। জেলার বলে ভিকির সাথে কেউই কখনো দেখা করতে আসে না, এমনকি সেও কারোর সাথে কথাও বলে না। মাঝে মাঝে একজন চার্চের ফাদার আসে যে কিনা ভিকি সহ জেলে সব কয়েদিদের জন্য প্রে করে। এখন ভিকি তার সাথে একটু একটু কথা বলে। শেষবার ফাদার বলেছিল যে ভিকি নাকি তাকে কাউকে খুন করার কথা জানিয়েছে। এই সবটা শুনে বিশাল এবার ভিকির সাথেই দেখা করতে যায়। এদিকে ভিকি যখন ফ্রেশ হচ্ছিল তখন নতুন আসা কিছু কয়েদি তার উপরে হামলা করার প্রস্তুতি নেয়। এদের সম্ভবত সেলিম রহমানের বাবা আলী রহমান পাঠিয়েছিল। তবে ভিকি আগে থেকে সেটা টের পেয়ে যায় এবং সময় মতো নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ভিকির সাথে সেই কয়েদিদের মারামারি শুরু হলে দুজন কনস্টেবল গিয়ে তাকে ভিতরে নিয়ে আসে। ভিতরে বিশাল তার জন্য অপেক্ষা করছিল। ভিকি আসতে বিশাল তাকে জিজ্ঞেস করে, তুমি সেলিম রহমানের ছবি কেন এঁকেছ? জবে সে জানায়, এটা বের করা তো তোমাদের কাজ, তাই না? মাইকেল তার কথা শুনে রেগে গেলে বিশাল তাকে শান্ত করে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন বিশালকে তার সিনিয়র এই কেস আপডেটের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে জানায় ওই কয়েদি এই কেসের সাথে সরাসরি সম্পৃক্ত নেই বললেই চলে, তবে এর পিছনে অন্য কারো হাত আছে বলে আমার ধারণা। আলী রহমানও সেখানে উপস্থিত ছিল। সে রেগে গিয়ে বলে, শুধু একবার বের করো এর পিছনে কে রয়েছে, বাকিটা আমি নিজেই দেখে নেব। বিশাল তার কথা বলার ধরন মোটেও পছন্দ করে না, তবে সে সেখানে কিছু বলেও না। বিশাল তার সিনিয়রকে বলে, এই কেসটা যেহেতু ফিজিক্যাল অ্যাসল্টে, তাই তুমি ভাদ্রাকে তোমার টিমে নিয়ে নাও। আশা করি তাহলে এই কেস সলভ করতে তোমার সুবিধা হবে। এই কথাগুলো শুনে বিশালও রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ভাদ্রা তার ছোট্ট মেয়ে দিয়ার সাথে সমুদ্র পাড়ে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। দিয়া তার মাকে বলে সে বড় হয়ে একদিন পুলিশ হতে চায়। ভাদ্রাও তাকে অনেক উৎসাহিত করে। তখনই সেখানে বিশাল চলে আসে। বিশাল তাকে তার টিমে জয়েন করতে বললে প্রথমে ভাদ্রা রাজি হয় না, তবে সিনিয়রদের অর্ডার রয়েছে শুনে সে পরে রাজি হয়ে যায়। পরের দিন ভাদ্রাকে নিয়ে বিশাল ভিকির সাথে দেখা করতে আসে। আগের দিন ভদ্রভাবে জিজ্ঞেস করলেও আজ সে সেলিম রহমানের ছবি দেখিয়ে তাকে মারধর করতে থাকে। এরপর সে বলতে থাকে সে সেলিম রহমানকে কিভাবে চেনে, তার সাথে আর কে কে যুক্ত আছে। এখন ভিকি রাগ মাখা চোখে অদ্ভুত এক হাসি দিয়ে বলে, আমার সাথে স্বয়ং ঈশ্বর রয়েছে। এত মারধরের পরেও ভিকিকে হাসতে দেখে বিশাল অনেক অবাক হয়ে যায়। এরপর অ্যাঞ্জেল নামের একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটাকে। এবার অ্যাঞ্জেলের নাম শুনতে ভিকি একদমই শান্ত হয়ে যায়।
এক বুক ভালোবাসা ও চোখ ভর্তি কষ্ট নিয়ে সে অ্যাঞ্জেলের ছবিটার দিকে তাকিয়ে থাকে। ভিকির কাছ থেকে কিছু না পেয়ে হতাশ হয়ে বিশাল ইনভেস্টিগেশন রুম থেকে বেরিয়ে আসে। ভাদ্রা এতক্ষণে বাইরে থেকে সবকিছু অবজার্ভ করছিল। ভাদ্রা বিশালকে বলে, আমাদেরকে এই অ্যাঞ্জেল সম্পর্কে জানতে হবে, কেননা সেলিম রহমানের নাম শোনার পর ভিকির চোখে যে রাগটা দেখা গিয়েছিল সেটা অ্যাঞ্জেলের নাম শোনা মাত্রই একদম শান্ত হয়ে গেছে। নিশ্চয়ই এই কেসের সাথে তার কোনো কানেকশন রয়েছে। পরের দিন সকালে বিশাল ও ভাদ্রা ভিকিকে নিয়ে একটা চার্চে যায়। সেখানে বিশাল ফাদারকে জিজ্ঞেস করে যে সে ভিকির ব্যাপারে কিছু বলতে পারে কিনা। জবে ফাদার জানায়, ভিকির ব্যাপারে জানতে হলে তোমাদের আগে অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে হবে। আর এখানেই সিন শিফট হয় আজ থেকে 25 বছর আগে। এক রাতের অন্ধকারে কেউ একজন এসে একটা ছোট্ট বাচ্চাকে চার্চের সামনে ফেলে যায়। ফাদার সহ চার্চের সবাই বাচ্চাটাকে আপন করে নিয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল অ্যাঞ্জেল। সবার আদরের ও ভালোবাসার ছোট্ট অ্যাঞ্জেল চার্চে বড় হয়ে ওঠে। অ্যাঞ্জেল জিজাসকে তার বাবা মনে করত, তাই তার নাম ছিল অ্যাঞ্জেল জিজাস। বড় হওয়ার পর অ্যাঞ্জেল সবসময় প্রে করত যেন সে একজন ভালো জীবন সঙ্গী পায়। একদিন ভিকি একটা কাজে চার্চে আসে। অ্যাঞ্জেল সকালবেলা উঠে রোজকার মতন সে কেমন জীবন সঙ্গী চায় সেটা নিয়ে বকবক করছিল। ঠিক তখনই পাশ থেকে ভিকি তার সব কথা শুনে ফেলে। অ্যাঞ্জেলের এমন বাচ্চা বাচ্চা আবদার শুনে ভিকি মুহূর্তেই তার প্রেমে পড়ে যায়। প্রথমে অ্যাঞ্জেল তাকে খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে সেও ভিকিকে ভালোবাসতে শুরু করে। এদিকে ভিকি জিজাসকে সাক্ষী রেখে অ্যাঞ্জেলকে প্রপোজ করে বলে, আমি জানি না তোমাকে কেন তোমার বাবা মা এখানে রেখে গিয়েছিল, তবে একবার তুমি আমার হলে আমি তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। ভিকির এমন সাদাসিধে প্রপোজাল শুনে মিষ্টি অ্যাঞ্জেলও রাজি হয়ে যায়। এরপর ফাদারের অনুমতি নিয়ে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই তাদের দিনগুলো একসাথে আরো ভালো কাটতে শুরু করে। এদিকে ভিকির পরিবারেও কেউ ছিল না, আর অন্যদিকে অ্যাঞ্জেলেরও কেউ নেই। তাই দুজনকে পেয়ে নিজেদের সব থেকে বেশি সুখী মানুষ ভাবতে শুরু করে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। মিষ্টি অ্যাঞ্জেলকে সেদিন সত্যি পরীর মতো লাগছিল। ভিকিও অ্যাঞ্জেলকে পেয়ে খুব বেশি খুশি ছিল। বিয়ের পর যেন তাদের ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। ছোট্ট টান পড়নের সংসারে ভিকি অ্যাঞ্জেলকে সবসময় আগলে রাখত। এভাবেই একদিন সে জানতে পারে অ্যাঞ্জেল মা হতে চলেছে। সেদিন যেন তার খুশির বাদ মানছিল না। তবে তাদের সন্তানকে একটা ভালো জীবন উপহার দেওয়ার জন্য ভিকি ও অ্যাঞ্জেল শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ফাদারের কাছ থেকে পারমিশন নিয়ে শহরে চলে যায়। আর সিন প্রেজেন্টে আসলে ফাদার বলে, সেদিনই আমি তাদেরকে শেষবারের মতো একসাথে দেখেছিলাম। এই সব কথা শুনে বিশাল ও ভাদ্রা অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে আরো বেশি আগ্রহী হয়ে পড়ে। এদিকে ভিকি অ্যাঞ্জেলের সমাধির সামনে গিয়ে স্থির চিত্তে এসেছিল। তার সমস্ত শান্তি যেন এই সমাধির নিচে মাটি চাপা পড়ে আছে। ভিকিকে নিয়ে যাওয়ার জন্য দুজন কনস্টেবল আসলে ভিকি তাদেরকে বলে, আমি একটু প্রে করতে চাই। বিশাল না করলেও ভাদ্রা তাকে প্রে করতে দিতে বলে। ভিকি প্রে করার পর ভাদ্রা ঠিক তার পিছনে গিয়ে বসে। ভিকি এক মনে বাইবেলের একটা লাইন বলছিল যেখানে কায়েনের কথা উল্লেখ ছিল। এদিকে বিশালরা অ্যাঞ্জেলের কবরের কাছে গিয়ে দেখে ভিকি সেখানেও কায়েনের কথা লিখে রেখেছে। প্রে করা শেষে ভিকিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় বিশাল ভাদ্রাকে কায়েনের ব্যাপারে জিজ্ঞেস করলে ভাদ্রা বলে, বাইবেল অনুযায়ী কায়েন হচ্ছে সেই ব্যক্তি যে তার সর্বপ্রথম খুন করেছিল, তাও তার নিজের আপন ভাইকে। কিন্তু ভিকি এই কথা কেন লিখেছে সেটা তারা বুঝতে পারে না। ভাদ্রাদের এইসব কথাবার্তার মাঝেই হঠাৎ করে তাদের গাড়ির উপর কিছু লোক হামলা করে বসে। আচমকা এমন হামলার কারণে সকলে ঘাবড়ে গেলেও বিশাল নিজেকে সামলে পাল্টা আক্রমণ করে। ফলে হামলাকারীরা এই যাত্রার মতো পালিয়ে যায়। এই হামলায় সকলে সুস্থ থাকলেও ভিকি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, কারণ হামলাটা করা হয়েছিল ভিকিকে উদ্দেশ্য করেই। তাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় বিশাল বলে, আমি জানি এসব তোমার লোক করেনি, আমাদের সত্যটা বলো, আমরা তোমাকে সাহায্য করব। ভিকি বিড়বিড় করে বলে, আমার কোনো সাহায্যের দরকার নেই, আমি বলেছি তো পরবর্তীতে কার পালা, আটকাতে পারলে আটকাও। এই কথা শুনে বিশাল ও ভাদ্রা দুজনে টেনশনে পড়ে যায়। পরের দিন ভাদ্রা অ্যাঞ্জেলের ফাইল চেক করে জানতে পারে যে অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছিল মাথায় আঘাত লাগার কারণে। মৃত্যুর আগে তাকে জেসি হসপিটালে ভর্তি করা হয়েছিল, আর সেখানে চিকিৎসারত অবস্থায় অ্যাঞ্জেল মারা যায়। তবে শকিং ব্যাপার হচ্ছে অ্যাঞ্জেলের ট্রিটমেন্ট করেছিল
ডক্টর সেলিম রহমান নিজে। গত 6 বছর ধরে সে জেসি হসপিটালে চাকরি করছে। ভাদ্রা বলে অ্যাঞ্জেলের যদি মাথায় আঘাত লাগে তাহলে তার চিকিৎসা করবে কোনো একজন নিউরোসার্জন, কিন্তু সেলিম রহমান একজন হার্ট সার্জন সত্ত্বেও অ্যাঞ্জেলের চিকিৎসা সে কিভাবে করেছে? নিশ্চয়ই এর মাঝে কোনো ঘাপলা আছে। আমার মনে হচ্ছে এই অটোপসি রিপোর্টটাও সত্যি নয়। তখন বিশাল বলে, আমরা কি তাহলে অ্যাঞ্জেলার বডি পুনরায় অটোপসি করে দেখতে পারি? ভাদ্রা বলে সেটাই করতে হবে, নয়তো এই কেস আরো জটিল হয়ে যাবে। তবে পুনরায় অটোপসি করতে তো অ্যাঞ্জেলের লিগ্যাল গার্ডিয়ানের মতামত দরকার, নয়তো কোর্ট পুনরায় অটোপসি করার অনুমতি নাও দিতে পারে। এখন সমস্যা হচ্ছে অ্যাঞ্জেলের তো কোনো গার্ডিয়ান নেই। যবে ভাদ্রা বলে একজন আছে, আর সে হচ্ছে চার্চের ফাদার। পরবর্তী দিন চার্চের ফাদারের স্টেটমেন্টের ভিত্তিতে কোর্ট ফাদারের উপস্থিতিতে অ্যাঞ্জেলের অটোপসি করার পারমিশন দেয়। কোর্টের কাজ শেষে মাইকেল যখন ফাদারকে পৌঁছে দিতে যায়, তখন একদল তরুণ তাদের পথ আটকে ব্লাড ডোনেশনের ক্যাম্পেইনের প্রচার করতে থাকে। মাইকেল গাড়ি থেকে নেমে তাদের পথ থেকে সরিয়ে গাড়িতে ফিরে আসতেই দেখে কেউ ইতিমধ্যে ফাদারকে গুলি করে পালিয়ে গেছে। মাইকেল দ্রুত তাকে নিয়ে হসপিটালে যায়। খবর পেয়ে বিশাল ও ভাদ্রা সেখানে উপস্থিত হয়। ফাদারের কন্ডিশন দেখে তারা দুজনে চিন্তিত হয়ে পড়ে। তবে এর থেকেও চিন্তার বিষয় হচ্ছে ফাদারের উপস্থিতি ছাড়া অ্যাঞ্জেলের অটোপসি করা যাবে না। ভাদ্রা বলে কোর্ট যেহেতু আজকে অনুমতি দিয়েছে, তাহলে সূর্যোদয়ের পূর্বেই ফাদারের কথাটা গোপন রেখে আমরা অ্যাঞ্জেলের অটোপসি করলে সেটা ইল্লিগাল কিছু হবে না। বিশাল বলে তাহলে আজ রাতের মধ্যেই আমাদের সবকিছুর বন্দোবস্ত করতে হবে। তখন ভাদ্রা তাকে বলে তার আগে আমাদের ছোট্ট একটা কাজ রয়েছে। বিশাল জিজ্ঞেস করে কি কাজ? জবাবে সে বলে ফাদারকে যে মারতে চেয়েছিল সে হয়তো চাইছে না অ্যাঞ্জেলার অটোপসি হোক। আজ রাতে অ্যাঞ্জেলার লাশ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এই কথা শুনে তারা দুজনে ঝুম বৃষ্টির মাঝে অ্যাঞ্জেলের কবরের সামনে যায়। আর এখানে গিয়ে তারা দেখতে পায় তাদের ধারণায় ঠিক। একদল মুখোশধারী লোক অ্যাঞ্জেলের কবর খোদাই করে তার লাশ চুরি করতে এসেছে, কিন্তু বিশাল এবার সবাইকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর পরের দিন সূর্য উদয়ের আগে সকল প্রসিডিউর মেরে অ্যাঞ্জেলের কবর খনন শুরু হয়। ইতিমধ্যেই আশেপাশে মিডিয়া ও উৎসুক জনতার ভিড় লেগে গেছে, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো অ্যাঞ্জেলের কফিন খুলতেই দেখা যায় 4 বছর আগে দাফন করা লাশ দিব্যি তাজা হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন 1-2 দিন আগেই তাকে দাফন করা হয়েছে, অথচ এতদিনে অ্যাঞ্জেলের হাড় ও মাটির সাথে মিশে যাওয়ার কথা। এখন এমন অলৌকিক অবস্থা দেখে আশেপাশের লোকজন এটা নিয়ে বলাবলি করতে থাকে, কিন্তু ভাদ্রার কাছে এগুলো কোনো অলৌকিক ব্যাপার নয়। সে বলে যে কখনো কখনো সূর্যের আলো আর বাতাস প্রবেশ না করার কারণে লাশের শরীর সাবানের মতো শক্ত হয়ে যায়। মেডিকেল ভাষায় এটাকে বলে অ্যাডোপোজিয়া। এরকম ঘটনা অহরহরই আমরা দেখতে পাই। এখন অ্যাঞ্জেলের শরীর দেখে ভাদ্রা অবাক না হলেও অটোপসি করার সময় তার চোখ ছানা বড়া হয়ে যায়। অটোপসি শেষে বিশালকে সে ডেকে বলে আমি এখন তোমাকে যেটা বলবো সেটা তুমি কাউকে বলতে পারবে না। বিশাল ওকে বললে ভাদ্রা তাকে বলতে থাকে আমাদের কাছে অ্যাঞ্জেলের যে অটোপসি রিপোর্টটা রয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আজকেই প্রথমবার তার অটোপসি করা হচ্ছে। এছাড়াও শকিং বিষয় হচ্ছে অ্যাঞ্জেলের শরীর থেকে তার হৃৎপিণ্ড মিসিং। এই কথা শুনে বিশালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন ভাদ্রা জানায় যে জেসি হসপিটালের দেওয়া সব রিপোর্টই ভুল ছিল, তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে, আর এই রহস্যের জট হয়তো একমাত্র জেসি হসপিটালে গেলেই খোলা যাবে। সেই কথা চিন্তা করে সেদিন রাতেই তারা জেসি হসপিটালে ইনভেস্টিগেশনের জন্য যায়। হসপিটালের ডাক্তার থেকে শুরু করে স্টাফরা কেউ তেমন কোনো তথ্য দিতে পারে না। এভাবে হঠাৎ ভাদ্রা লক্ষ্য করে যে হসপিটালের একটা কেবিনের সামনে অ্যাবেল নামের এক ডাক্তারের নাম লেখা। এবার ভাদ্রা পূর্বে সবকিছু মনে করে। বিশালকে ডেকে বলে যে তুমি কি জানো ভিকি এরপরে কাকে খুন করার কথা বলেছে? বিশাল বলে না তো। যবে ভাদ্রা বলে ডাক্তার অ্যাবেলকে। ভিকি বারবারই কাইনের কথা বলছিল। বাইবেল অনুযায়ী কাইন যাকে হত্যা করেছিল তার নাম ছিল অ্যাবেল, তার মানে এবার ডক্টর অ্যাবেলের পালা। দেখা যায় ভিকিও তার দেওয়ালে এবার ডক্টর অ্যাবেলের চিত্র এঁকে রেখেছে। তাই ভাদ্রা আর বিশাল আর সময় নষ্ট না করে সাথে সাথে অ্যাবেলের বাড়িতে গিয়ে পৌঁছায়। তারা অ্যাবেলকে অ্যাঞ্জেলের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে কেমন যেন একটু ঘাবড়ে যায়। এরপর সে নিজেকে সামলে বলে আমি জানতাম তোমরা এখানে এর জন্য এসেছো। তোমরা কি ডাক্তার সেলিম রহমানকে চিনতে? সে অনেক বড় মাপের একজন হার্ট সার্জন ছিল। এখন তার কাছে আসলে অর্গান ট্রেডিং করে টাকা উপার্জন করার কোনো প্রয়োজনই ছিল না। এই কথাটা শুনে বিশাল বলে আমরা কখন বললাম যে সে অর্গান ট্রেড করতো?
আর আপনি বা কিভাবে জানলেন অ্যাঞ্জেলের অর্গান মিসিং? এই সব কথা শুনে অ্যাবেল বুঝতে পারে সে অনেক বোকামি করে ফেলেছে। বিশালরা তাকে পরের দিন থানায় আসতে বলে সেখান থেকে বের হয়। তবে হঠাৎ করে ভাদ্রার মনে পড়ে যে সে অ্যাবেলের রুমে ফোন রেখে এসেছিল। তাই ভাদ্রা বিশালকে নিচে নামতে বলে নিজে গিয়ে ফোনটা নিয়ে আসে। ঠিক এর কিছুক্ষণ পরেই উপর থেকে একটা গুলির শব্দ ভেসে আসে। তারা সকলেই দৌড়ে উপরে গিয়ে দেখে অ্যাবেলকে কেউ শুট করে হত্যা করেছে। ভাদ্রা পাশে তাকাতেই লক্ষ্য করে কালো পোশাক পরা কেউ একজন দৌড়ে পালাচ্ছে। ভাদ্রা বিশালকে বললে বিশাল লোকটাকে ধাওয়া করতে থাকে। তবে পুলিশের গুলি এড়িয়ে কিলার ঠিকই তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে চোখের সামনে খুনিকে হারিয়ে ফেলায় বিশাল বেশ হতাশ হয়। এদিকে ওই কিলার কিছু দূর গিয়ে তার মাস্ক খুললে দেখা যায় সে আর কেউই নয়, বরং ভাদ্রার মর্গে কাজ করা কালী নামের এক নিম্ন শ্রেণীর স্টাফ। তবে সে কেন এমনটা করেছে এবং ভিকির সাথে তার কি সম্পর্ক সেটা আমরা একটু পরে জানতে পারবো। সিন শিফট হয় পরের দিন সকালে। ইতিমধ্যেই অ্যাবেলের খুনের ব্যাপারটা মিডিয়াতে ছড়িয়ে পড়লে উপর মহল থেকে বিশালের উপরে আরো বেশি চাপ আসতে শুরু করে। বিশাল ভাদ্রার সাথে কথা বলে জানতে পারে যে অ্যাবেলের ঘর থেকে সে একই রকমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে যেটা সেলিম রহমানের গাড়ির পাশে পাওয়া গিয়েছিল। তার মানে খুনি একজনই। বিশাল মর্গে অ্যাবেলের অটোপসি রিপোর্ট জানতে গেলে সেখানে কিলার অর্থাৎ কালীকেও দেখা যায়। কালীর বারবার ফোন বাজছিল দেখে বিশাল কয়েক মুহূর্তের জন্য তার দিকে তাকায়। তবে সে বিষয়টাকে পাত্তা না দিয়ে রিপোর্ট নিয়ে সেখান থেকে চলে আসে। এবার থানায় গিয়ে প্রথমে বিশাল তার সিনিয়রের কাছ থেকে ভিকিকে ইনভেস্টিগেশন করার পারমিশন চায়। কেন বিশালের মনে হচ্ছিল যে ভিকিকেই কেউ বাইরে থেকে সাহায্য করছে। এবার ইনভেস্টিগেশনের নাম করে মাইকেল ভিকিকে প্রচন্ড মারধর করে। তবে ভিকির কাছ থেকে তেমন কোনো তথ্য বের করা যায় না। শুধু সে বারবার রামগলিতে থাকা মানি নামের একটা লোকের নাম নিয়ে যাচ্ছিল। বিশালদের মনে হয় যে এই মানি হয়তো কোনো না কোনোভাবে সবকিছুর সাথে জড়িত। তবে সমস্যা হচ্ছে মানি যে এলাকায় থাকে সেটা একটা ডেঞ্জারাস এরিয়া। সাধারণ মানুষ তো দূরে থাক, পুলিশরাও সেখানে যেতে ভয় পায়। তাই বিশালরা পরের দিন পরিচ্ছন্ন কর্মী সেজে সেই এলাকায় প্রবেশ করে। প্রথমে তারা অনেক চতুরতার সাথে বাজি ফাটিয়ে সবার মনোযোগ ডাইভার্ট করে। এরপর সুযোগ বুঝে মানিকে একটা ঘুষি দিয়ে অজ্ঞান করে তারা ময়লার ঝুড়িতে করে নিয়ে আসে। পরের দিন ভিকিকে এই কেসের প্রাইম সাসপেক্ট হিসেবে কোর্টে তোলা হয়। ভাদ্রা জাজকে অনুরোধ করে ভিকিকে এখানে কোনো রায় না শুনিয়ে যেন 5 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। জাজ ভিকিকে কাস্টাডিতে নেওয়ার পারমিশনও দিয়ে দেয়। এরপর ভাদ্রা আদালতে জেসি হসপিটালের কিছু দুর্নীতির ফাইল দেখিয়ে বলে জেসি হসপিটাল অনেকদিন যাবৎ অর্গান ট্রেডিং এর সাথে জড়িত ছিল। এই কেসটা কোনো সাধারণ কেস নয়, এটা একটা মেডিকেল ক্রাইম। জাজ নিজেও এই কথা শুনে অবাক হয়ে যায়। ভাদ্রা জাজের পারমিশন নিয়ে আদালতের সবার সামনে ভিকিকে জিজ্ঞেস করে তোমার প্রতিশোধ শেষ হয়েছে নাকি আরো কিছু বাকি। ঠিক তখনই ভিকি শয়তানি হাসি দিয়ে বলে আমার অ্যাঞ্জেলের হৃদয় যার বুকে, এই ভুলের মাসুল এবার তাকেও দিতে হবে। তার মানে যার বুকে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল সেই হচ্ছে এখন তার নেক্সট টার্গেট। এদিকে বিশালরা সে মানিকে ধরে এনে প্রচন্ড মারধর করে এবং জিজ্ঞেস করে ভিকির সাথে তার কি সম্পর্ক রয়েছে। মানি প্রথমে কিছু বলতে না চাইলেও একটু বেশি উত্তম মধ্যম দিতে সে সত্যিটা বলতে শুরু করে। আর এখানেই সিন শিফট হয় 4 বছর অতীতে। এখানে আমরা দেখতে পারি অ্যাঞ্জেল প্রেগনেন্ট হওয়ার পর ভিকি আর সে তখন সদ্য শহরে শিফট হয়েছিল। ভিকি রাত দিন পরিশ্রম করত যাতে তার স্ত্রী ও সন্তানের কোনো অসুবিধা না হয়। একদিন যখন অ্যাঞ্জেল চেক আপ শেষে ভিকির সাথে বাইকে করে বাড়ি ফিরছিল তখনই হঠাৎ মানি ও তার এক ছিনতাইকারী বন্ধু পিছন থেকে অ্যাঞ্জেলের গলার চেন ধরে টান দেয়, যার ফলে অ্যাঞ্জেল সাথে সাথে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং ভিকির বাইক একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তারপর ভিকি কোন রকম অ্যাঞ্জেলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। এদিকে মানিরা বাইক নিয়ে একটা অটোর সাথে গিয়ে ধাক্কা খায়। ভিকি অ্যাঞ্জেলকে রেখেই তাদের ধরার চেষ্টা করে আর মানি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তার বন্ধু একটা গাড়ির নিচে পড়ে মারা যায়। এরপর ভিকি অ্যাঞ্জেলের কাছে ফিরে আসতেই দেখে তাকে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। সিন প্রেজেন্টে আসলে মানি বলে আমার বন্ধুর মৃত্যুর কেসে ভিকি এখন জেলে সাজা ভোগ করছে, এর বেশি কিছু আমি আর জানি না। এই সব কথা শোনার পর ভাদ্রা চলে যায় ভিকির সাথে দেখা করতে। সে তাকে জিজ্ঞেস করে যে অ্যাঞ্জেলের হার্ট চুরি করা হয়েছে সেটা আমরা আজকে জানতে পেরেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি আগে জানলে কি করে? কে তোমাকে সাহায্য করেছিল? চার্চের ফাদার? তখন ভিকি কোনো কথা না বলে চোখ বড় বড় করে ভাদ্রার দিকে তাকায়।
ভাদ্রা পূর্বের সবকিছু আরেকবার ভালো করে চিন্তা ভাবনা করে বলে, ভিকি শুরু থেকেই জেলে ছিল, আবার অ্যাবেলকে যখন খুন করা হয়েছে তখন ফাদারও আইসিইউতে ছিল, যার ফলে তারা যে খুন করেনি এটা কনফার্ম। খুনি হয়তো আমাদের মাঝে রয়েছে এমন কেউ যে সবকিছু আগে থেকে জানে। ভাদ্রার এই কথাটা বলার সাথে সাথে আমরা কালীকে দেখি। কালী কোনো এক কারণে মর্গে গিয়ে একটা ড্রয়ার খুলে ছলো ছলো চোখে একটা লাশের দিকে চেয়েছিল। আর এখানেই সিন শিফট হয় কয়েক বছর পূর্বে। কালী ও তার 2 মেয়েকে নিয়ে তার অভাবের সংসার বেশ ভালোই চলছিল। কালীর বড় মেয়ের নাম ছিল প্রিয়া এবং ছোট মেয়ের নাম ছিল রিয়া। রিয়া জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। এদিকে প্রিয়া নার্স হিসেবে জেসি হসপিটালে কর্মরত ছিল। নিজের কাজের পাশাপাশি সে সবসময় রিয়া ও তার পরিবারের খেয়াল রাখত। রিয়াও তার বড় বোনকে অনেক বেশি ভালোবাসত। এভাবেই অ্যাঞ্জেল যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন প্রিয়া অপারেশন থিয়েটারে ডিউটিতে ছিল। অ্যাঞ্জেলকে ওটিতে নেওয়ার পর ডক্টর সেলিম রহমান তার সার্জারি করতে আসে। আসলে সেই সময় অ্যাঞ্জেল তখনও বেঁচে ছিল, তবে সেলিম রহমান তাকে বাঁচানোর কোনো চেষ্টা না করেই তার সার্জারি শুরু করে। সেলিম রহমান ছিল একজন হার্টের সার্জন, ফলে তার অ্যাঞ্জেলের ট্রিটমেন্ট করার কোনোই কথা নয়। তখন প্রিয়া বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা রয়েছে, তাই সেলিম রহমান প্রথমে অ্যাঞ্জেলের পেট কেটে তার বাচ্চাকে বের করে আনে। দুর্ভাগ্যজনকভাবে অ্যাঞ্জেলের বাচ্চা অ্যাক্সিডেন্টে আঘাত পাওয়ার কারণে পেটেই মারা গিয়েছিল। এরপর সেলিম তাকে আদেশ দেয় যে এই বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিতে। তাই বাধ্য হয়ে প্রিয়া যখন তাকে গার্বেজে ফেলতেই যাবে তখনই একটা মিরাক্কেল ঘটে যায়। সে দেখতে পায় বাচ্চাটা ইতিমধ্যে কান্না করে উঠেছে, তার মানে বাচ্চাটা এখনো জীবিত। প্রিয়া বুঝেছিল যে সেলিম রহমান জানলে বাচ্চাটাকে বাঁচতে দেবে না, তাই সে সবার চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে প্রিয়া কাঁদতে কাঁদতে তার বাবাকে সব খুলে বলে। প্রিয়ার বাবা কালী সবকিছু শুনে কি করবে বুঝতে না পেরে বাচ্চাটিকে চার্চের ফাদারের কাছে রেখে যায় এবং ফাদারকে সবকিছু খুলে বলে। এই সবটা শুনে ফাদার বলে যে অ্যাঞ্জেলকে যারা এভাবে খুন করেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তবে এত বড় একজন ডাক্তারের বিরুদ্ধে তারা কি করতে পারবে সেটা তারা বুঝে উঠতে পারছিল না। এই সব কথাবার্তা শেষে সিন আবার প্রেজেন্টে শিফট হলে কালী সেই লাশটার সামনে বসেই এই সব কিছু ভাবছিল। এদিকে ভাদ্রা যখন তার মেয়েকে ঘুম পাড়াচ্ছিল তখনই তার কাছে বিশাল কল করে। সে জানায় ফাদার ইতিমধ্যে মারা গেছে। এই কথা শুনে ভাদ্রা কেমন যেন চমকে ওঠে, কেননা এই কেসে তারা যেন কোনো কুল কিনারায় পাচ্ছে না। বিশাল ভাদ্রাকে বলে সেলিম রহমানের বাবা অলি রহমানকে জিজ্ঞেস করলে হয়তো সব সত্য সামনে চলে আসতো, তবে তার মতন একজন বড় মাপের মানুষকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। ভাদ্রা তখন বলে শুধু অলি রহমান নয়, এই কেস সম্পর্কে এখনো 3 জন জানে। প্রথম ভিকি, দ্বিতীয় কিলার, আর তৃতীয় হচ্ছে যার শরীরে অ্যাঞ্জেলের হার্ট রয়েছে। ভিকিকে আমরা অলরেডি ইনভেস্টিগেশন করেছি, কিলারকে ইতিমধ্যে খুঁজে পাওয়া যায়নি, তাই বাকি রইল তৃতীয় জন যার শরীরে অ্যাঞ্জেলের হার্ট রয়েছে। তাকে বার করতে পারলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সব শুনে বিশাল বলে কিন্তু আমরা তাকে কিভাবে খুঁজে পেতে পারি? ভাদ্রা তখন জানায় অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছিল 26শে জুন। মানব শরীরে 4 ঘন্টার মধ্যেই হার্ট অন্য শরীরে ট্রান্সপ্লান্ট করা না হলে ওই হার্ট অকেজো হয়ে পড়ে। অর্থাৎ 26 জুন যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের মধ্যে কারো শরীরে রয়েছে অ্যাঞ্জেলের হার্ট, আর আমাদের এখন এটাই খুঁজে বের করতে হবে। এবার বিশাল এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করলে অলি রহমান তার পাওয়ার ব্যবহার করে বিশালকে অন্য জায়গায় ট্রান্সফার করিয়ে দেয়। বিশাল এর কারণ জিজ্ঞেস করলে অলি রহমান বলে আমি আমার ছেলের খুনিকে বের করতে বলেছি, আর তুমি আমার হসপিটালের বিরুদ্ধে কিনা ইনভেস্টিগেশন করছো? হ্যাঁ, অ্যাঞ্জেলের হার্ট আমরা ট্রেডিং করেছি, 2 কোটি টাকার বিনিময়ে সেটাকে বিক্রি করা হয়েছে। এখন হলে হয়তো আরো বেশি দাম পেতাম, তবে এই সব কিছু নিয়ে এখন তোমার আর কোনো কাজ নেই। এই সব কথা শুনে বিশাল বুঝতে পারে যে ভিকির উপরে হামলা, চার্চের ফাদারের খুন, এই সব কিছু অলি রহমান করিয়েছে, কেননা সে কিছুতেই চাচ্ছিল না তার হসপিটালের ডার্ক সিক্রেট সামনে বেরিয়ে আসুক। তাই বিশাল মুচকি হেসে শান্ত গলায় বলে আপনার কি মনে হয় কিলার তাকে টার্গেট করেছে যার মধ্যে অ্যাঞ্জেলের হার্ট রয়েছে, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে কিলারের পরবর্তী শিকার আপনি নিজেই। এই কথা শুনে অলি রহমান এবার বেশ ঘাবড়ে যায়। রাতে বিশাল ভাদ্রার সাথে দেখা করতে আসলে ভাদ্রা জানায় আমি আগেই জানতাম এরা আমাদের শান্তিতে কাজ করতে দেবে না, কি আর করার, এখন আরো একটা খুন হবে হয়তো। এদিকে আমরা অলি রহমানকে একা একা ড্রাইভ করে বাড়ি ফিরতে দেখি। ঠিক তখনই হঠাৎ তার কানে ভিকির বলা সেই লাইনগুলো ভেসে আসে। অলি রহমান ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখে তার গাড়ির ভিতরে বসে রয়েছে কালী। কালী তাকে কিডন্যাপ করে এবার একটা সিক্রেট প্লেসে নিয়ে আসে। অন্যদিকে ভিকিও এবার
বারবার তার দেওয়ালে অলি রহমানের ছবি আঁকে, আর এটা দেখে জেলে থাকা মানির ভয়ে দু চোখ প্রসারিত হয়ে যায়। এদিকে দেখা যায় কালী অলি রহমানকে বেঁধে তার ছুরিতে ধার দিচ্ছে। এটা দেখে অলি কাঁদতে কাঁদতে কালীকে বলে, তোমার যত টাকা লাগে আমি দেব, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু কালী জানায়, তোর মতন শয়তানকে শাস্তি দেওয়া আমার হাতে নয়। ঠিক তখনই হঠাৎ কেউ একজন পিছন থেকে আলীকে লাথি দেয়। কালী তাকে উঠিয়ে বসালে আলী রহমান ধীরে ধীরে তার চোখ খোলে, আর এবার তার চোখের সামনে যে আসে তাকে দেখে শুধু অলি নয়, আমার নিজেরও দম বন্ধ হয়ে আসছিল, কেননা সেই ব্যক্তি ছিল ডক্টর ভাদ্রা নিজেই। মানে মুভির এই মুহূর্তে এসে ভাদ্রাকে এখানে দেখবো তা আমি কল্পনাও করিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাদ্রা কিভাবে এই সব কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেললো, তা জানতে সিন আবার শিফট হয় কিছু বছর পূর্বে। এখানে দেখা যায় ভাদ্রা একদিন পুরাতন কিছু অটোপসির ফাইল চেক করতে গিয়ে সেখানে অ্যাঞ্জেলের ফাইল দেখে। অ্যাঞ্জেলের ফাইলটা দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়। সাথে সাথে ভাদ্রা তার ব্যাগ থেকে একটা লকেট বের করলে দেখা যায় সেখানে রয়েছে অ্যাঞ্জেল ও ভিকির বিয়ের ছবি। এখন ফাইলটা যেহেতু কালী দিয়েছিল তাই ভাদ্রা তাকে বলে, কালী ভাইয়া আমি এই মেয়েটাকে চিনি। কালী জিজ্ঞেস করে কিভাবে? জবাবে ভাদ্রা বলতে শুরু করে অ্যাঞ্জেলের মৃত্যুর কয়েক মাস আগের ঘটনা। একদিন অ্যাঞ্জেল পুনা মাইল যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসে। ভিকি তাকে একটু পরপরই কল করে খোঁজ নিচ্ছিল। স্ট্যান্ডে এসে ভিকির সাথে কথা বলতে বলতে অ্যাঞ্জেল কিছুটা অন্য মানুষকে হয়ে পড়লে একটা বাস তাকে চাপা দিতেই যাবে, তখনই হঠাৎ ভাদ্রা এসে অ্যাঞ্জেলকে বাঁচিয়ে নেয়। এটাই ছিল ভাদ্রা ও অ্যাঞ্জেলের প্রথম দেখা। অ্যাঞ্জেল টিকিট কেটে বাসে উঠেই ভাদ্রাকে তার পাশের সিটে দেখে বেশ খুশি হয়। প্রথমে ভাদ্রা অ্যাঞ্জেলের সাথে খুব একটা কথা না বললেও তার এমন সহজ সরল আচরণ আর মিশুক স্বভাব দেখে ভাদ্রাও তার সাথে আড্ডা দিতে শুরু করে। এভাবে পুরো বাস তারা আড্ডা দিয়ে কাটায়। যাবার আগে অ্যাঞ্জেল ভাদ্রাকে একটা লকেট দেখিয়ে বলে এটা ভিকি তাকে তার জন্মদিনে উপহার দিয়েছিল। ভাদ্রা লকেটের এক পাশে খালি রাখার কারণ জিজ্ঞেস করলে অ্যাঞ্জেল বলে ওখানে সে তার বাচ্চার ছবি রাখতে চায়। তখনই অ্যাঞ্জেল স্টেশনে আসলে সে তাড়াহুড়ো করে নেমে যায়। এরপর ভাদ্রা কিছুক্ষণ পর লক্ষ্য করে যে অ্যাঞ্জেল ভুল করে তার লকেটটাই ফেলে গেছে। এভাবেই সে পরিচিত হয়েছিল অ্যাঞ্জেলের সাথে। সিন প্রেজেন্টে আসলে কালী ভাদ্রাকে অ্যাঞ্জেলের মৃত্যু হতে শুরু করে সব ঘটনা খুলে বলে। সবটা শুনে ভাদ্রাও অ্যাঞ্জেলকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এভিডেন্স ছাড়া তারা কিছুই করতে পারবে না এমন পাওয়ারফুল মানুষদের সাথে। তাই ভাদ্রা পিয়াকে বলে যে হসপিটালের কম্পিউটার থেকে অ্যাঞ্জেলের মৃত্যুর ডিটেলসটা একবার তাকে এনে দিতে পারলে বাকিটা সে দেখে নেবে। কিন্তু সমস্যা হচ্ছে এই সব ডিটেলস থাকতো সেলিম রহমানের পার্সোনাল কম্পিউটারে। কিন্তু তারপরেও প্রিয়া রিস্ক নিয়ে তার কম্পিউটার থেকে ডাটা কপি করতে যায়। তবে দুর্ভাগ্যবশত সে সেলিম রহমানের হাতে ধরা পড়ে। সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেলিম, ডাক্তার অ্যাবেল ও অলি রহমান মিলে প্রিয়াকে নৃশংসভাবে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেয়, যার ফলে কালী নিজের মেয়ের এমন অবস্থা দেখে একেবারে ভেঙে পড়ে। ভাদ্রাও প্রিয়ার এমন অবস্থার জন্য নিজেকে দায়ী ভাবতে শুরু করে। প্রিয়ার মৃত্যুর আগে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ভাদ্রাকে এই সব কিছুর পিছনে কাদের হাত রয়েছে সেটা জানিয়ে দেয়। এই সব বিবেচনা করে ভাদ্রা এবার আর লিগাল ভাবে নয়, বরং নিজের মতো করে অপরাধীদের শাস্তি দেওয়ার একটা নিখুঁত মাস্টার প্ল্যান করে। সে কালী ও চার্চের ফাদারের সাহায্যে প্রথমে সেলিম রহমানকে খুন করে। এরপর পুলিশকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সে চার্চের ফাদারের মাধ্যমে ভিকিকে খুনের অভিনয় করতে বলে। পরবর্তীতে অ্যাবেলকেও ভাদ্রা ফোন আনার নাম করে উপরে গিয়ে সাইলেন্সার লাগানো গুলি দিয়ে শুট করে। তারপর সে একটা সাউন্ড ডিভাইস লুকিয়ে রাখে অ্যাবেলের ঘরে। এরপর ভাদ্রা নিচে নামতেই সেই ডিভাইসে গুলির শব্দ হয় এবং ভিশালরা ভাবে অ্যাবেলকে সদ্যই হয়তো কেউ গুলি করেছে। পরবর্তীতে ভাদ্রা লুকিয়ে আবারও সেই ডিভাইসটা নিজের পকেটে নিয়ে নেয়। চিন্তা করো কোন লেভেলের মাস্টার প্ল্যান হলে এভাবে খুন সাজানো যায়। এছাড়াও সেলিম ও অ্যাবেলের বডির পাশ থেকে যেই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল সেটা ছিল একটা মৃত লাশের ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিনা ভাদ্রা ইচ্ছা করেই মার্ডার স্পটে রেখে গিয়েছিল। আর এর জন্য ওই পুলিশ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্ত করতে পারেনি। সুতরাং বোঝাই যায় যে এই সব কিছুর পিছনে এতদিন ভাদ্রারই হাত ছিল। সিন ফিরে আসে বর্তমানে এবং এখানে আমরা দেখতে পাই ভাদ্রা অলি রহমানকে এমন নৃশংসভাবে খুন করে যা দেখলে যে কারোর বুকই ভয়ে কেঁপে উঠবে। অন্যদিকে অ্যাঞ্জেলের বডি পুনরায় দাফন করা হয়। ভিকিকে অ্যাঞ্জেলের কবরের কাছে নিয়ে আসলে সে কান্নায় ভেঙে পড়ে, তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। ভাদ্রাও শেষবারের মতন অ্যাঞ্জেলকে চোখ ভরে দেখে নেয়।
যাবার সময় ভাদ্রা ভিকিকে একপাশে ডেকে বলে, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি নিজেকে গুছিয়ে নাও, এতে অ্যাঞ্জেলার আত্মা শান্তি পাবে। তখন ভিকি তাকে বলে, আমি কিভাবে নিজেকে গুছিয়ে নেব, আমার জীবনে তো কিছুই নেই এখন আর। এই সব কথা শোনার পর ভাদ্রা তার মেয়েকে দিয়ে ভিকিকে সেই লকেটটা দেয়। এই লকেট দেখে ভিকি বুঝতে পারে এটা তার প্রিয়তমা স্ত্রীর লকেট। তারপর সে লকেট খুলে দেখতে পায় তার এবং অ্যাঞ্জেলের ছবির পাশে রয়েছে দিয়ার ছবি। তার মানে দিয়া আসলে ভাদ্রার মেয়ে নয়, বরং ভিকি ও অ্যাঞ্জেলের মেয়ে। ভাই রে ভাই, শেষ পর্যন্ত এই টুইস্ট হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। এই ছবিটা দেখে ভিকি সব বুঝতে পেরে দিয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে, আর এমন দৃশ্য দেখে ভাদ্রার চোখেও পানি এসে যায়। ফাইনালি ভিকি হয়তো এখন নিজের মেয়ের জন্য হলেও নিজেকে স্বাভাবিক জীবনে ফিরে আনবে। মুভির একদম শেষ দৃশ্যে সকল টিভি চ্যানেলে অলি রহমানের মিসিং হওয়ার খবর প্রকাশিত হচ্ছিল, তবে অলি রহমানকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না, কেননা ভাদ্রা অলি রহমানের বডি দিয়ে তার স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল শেখাচ্ছিল। আর এই কথাটা একমাত্র কালি ছাড়া কেউই জানে না। ঠিক এমনই এক লোমহর্ষক দৃশ্যের মধ্যে দিয়ে এই অসাধারণ সুন্দর সাসপেন্স থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়। তো এই মুভিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে পরের কোনো চরম থ্রিলার মুভি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।